লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আচ্ছা, আজকের আমাদের ক্লাসটি শুরু করার আগে চলো আমরা একটা ছোট্ট গল্প জেনে নিই। দেখো তো গল্পে কি লেখা রয়েছে। Once upon a time in a small village there lived a sweet girl named Tara. One morning she walked to the park with her playful puppy. The sky was blue, the grass was green and the day felt happy. আচ্ছা, এরপর তোমরা আমায় বলো তো, তোমাদের চোখের সামনে কি কোনো ছবি ভেসে উঠলো এই গল্পটি শোনার পরে, বা তোমরা কি কিছু ইমাজিন করতে পারলে? আচ্ছা, তোমাদের কি মনে হয় কি কারণে গল্পটি এত প্রাণবন্ত হয়ে উঠলো? এক্স্যাক্টলি, নির্দিষ্ট কিছু শব্দের ব্যবহারের জন্য এই গল্পটি এত প্রাণবন্ত হয়ে উঠেছে। সেই শব্দগুলোকে বাদ দিয়ে যদি আমরা সেন্টেন্সগুলি পড়ি তাহলে কেমন লাগবে দেখো তো। আমি যদি বলি Once upon a time in a village there lived a girl named Tara. One morning she walked to the park with her puppy. The sky was blue, the grass was green and the day felt happy. কিছু কিছু শব্দ আমি এখানে বাদ দিলাম, তারপরেও কি আমরা সেন্টেন্সগুলি পড়ে নাউনগুলির স্পষ্ট ধারণা পাচ্ছি না। এই শব্দগুলি যেটা প্রত্যেকটা নাউনকে ডেসক্রাইব করছে, এই শব্দগুলিই হলো অ্যাডজেক্টিভ। আর আজকে আমাদের ক্লাস অ্যাডজেক্টিভের ওপরেই। তাহলে চলো আমরা এগিয়ে যাই আমাদের ক্লাসের দিকে। অ্যাডজেক্টিভ, ইতিমধ্যে তোমাদের অনেকেরই মুখস্থ হয়ে রয়েছে যে অ্যাডজেক্টিভস আর ডেসক্রাইবিং ওয়ার্ডস। কিন্তু অ্যাডজেক্টিভ কোন শব্দগুলিকে ডেসক্রাইব করে? দেখো এখানে লেখা রয়েছে an adjective is a word that describes or gives more information about a noun, a person, place or thing. অর্থাৎ অ্যাডজেক্টিভ আমাদের নাউন অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, স্থান সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। আচ্ছা খেয়াল করো, আমি এখানে নাউন লিখেছি কিন্তু তোমরা বুঝে যেও এখানে প্রোনাউনটিও অ্যাপ্লাইড। কারণ প্রোনাউন কি? প্রোনাউন নাউনের পরিবর্তেই বসে। তাহলে অ্যাডজেক্টিভ কেবলমাত্র নাউনকে নয়, অ্যাডজেক্টিভ প্রোনাউনকেও ডিসক্রাইব করে। বোঝা গেছে? তাহলে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি সম্পর্কে আমাদের কাছে ধারণাটি স্পষ্ট করে তোলে। দেখো যেমন কিছু অ্যাডজেক্টিভের উদাহরণ রয়েছে। হি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। কেমন স্টুডেন্ট? ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্টের গুণ সম্পর্কে আমাদেরকে স্পষ্ট ধারণা দিচ্ছে। এরপর আই হ্যাভ 3 পেন্সিলস। কয়টি পেন্সিল রয়েছে আমার কাছে? 3টি। সংখ্যা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা দিচ্ছে। এরপর আই লাভ ইটালিয়ান ফুড। আমি কি ধরনের খাবার খেতে ভালোবাসি? ইটালিয়ান ফুড। তাহলে এই শব্দগুলি এই প্রত্যেকটা নাউনকে, যেমন স্টুডেন্ট, পেন্সিল, ফুড, এই প্রত্যেকটি নাউনকে ডেসক্রাইব করছে। এই প্রত্যেকটি ওয়ার্ড ব্রিলিয়েন্ট, 3, ইটালিয়ান এগুলি হচ্ছে অ্যাডজেক্টিভস। বোঝা গেছে? চলো তাহলে এরপর আমরা আমাদের পরবর্তী টপিকে এগিয়ে যাই। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমরা অ্যাডজেক্টিভকে মেইনলি দুটো বেসিক ক্যাটাগরিতে ভাগ করতে পাচ্ছি। কি কি? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি বিষয়? দেখো এখানে লেখা রয়েছে an attributive adjective is placed directly before a noun to describe a quality or characteristic of that noun. অর্থাৎ অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনো নাউনের আগে বসে নিয়ে সেই নাউনের দোষ, গুণ, অবস্থা সম্পর্কে আমাদেরকে একটি স্পষ্ট ধারণা দেয়। এইগুলি হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি দ্য ব্লু পেন ইজ মাইন। এখানে পেন হলো একটি নাউন, পেনের আগে বসেছে ব্লু ওয়ার্ডটি। কি রঙের পেন? ব্লু, নীল রঙের পেন। তাহলে ব্লু হলো এখানে একটি অ্যাডজেক্টিভ, পেনের রঙকে বোঝাচ্ছে। এখানে ব্লু দেখো পেনের আগে বসে নিয়ে পেনের রঙকে আমাদের কাছে স্পষ্ট করে তুলছে। তাহলে ব্লু হলো এখানে একটি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এরপর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কি বিষয়? A predicative adjective appears in the predicate part of a clause, usually after a linking verb, and describes either the subject or the object. Predicative adjectives are placed after the noun. অর্থাৎ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভগুলি নাউনের আগে বসে না। যেরকম অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভগুলি নাউনের আগে বসে তার দোষ, গুণ, অবস্থা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা দিচ্ছিল, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ নাউনের পরে বসে সেই কাজটি করে এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ প্রেডিকেট পার্টে অবস্থান করে।
তোমরা সাবজেক্ট প্রেডিকেট এই বিষয়টি তো জানোই। সাবজেক্ট মানে যেখানে বাক্যে যার সম্পর্কে কথা বলা হচ্ছে বা বাক্যে যে কাজ করছে সেটি হলো সাবজেক্ট, এবং বাক্যের বাকি অংশে যেখানে সাবজেক্টের সম্পর্কে কথা বলা হচ্ছে সেটি হলো প্রেডিকেট অংশ। সেই অংশে যখন একটি অ্যাডজেক্টিভ অবস্থান করে তখন সেই অ্যাডজেক্টিভটিকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এবং সেই অ্যাডজেক্টিভটি সাবজেক্ট বা অবজেক্টের দোষ গুণ অবস্থা সম্পর্কে আমাদেরকে স্পষ্ট ধারণা দিতে পারে। তাহলে এখানে কিছু উদাহরণ আমরা দেখে নিই। যেমন এখানে রয়েছে দ্য স্যুপ ইজ হট। এখানে কিন্তু আমরা দ্য হট স্যুপ বলছি না। যদি আমরা বলতাম দ্য হট স্যুপ তাহলে এখানে হটটা হতো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা এখানে বলছি দ্য স্যুপ ইজ হট। দেখো ইজটা হচ্ছে এখানে একটি লিঙ্কিং ভার্ব, তারপরে হট এই ওয়ার্ডটি বসেছে এবং এখানে স্যুপের অবস্থা অর্থাৎ স্যুপটি গরম সেটিকে আমাদের কাছে তুলে ধরছে। তাই হট হলো এখানে একটি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, যেখানে হটটি প্রেডিকেট অংশে বসেছে, নাউনের পরে বসেছে, নাউনের আগে বসেনি। একই রকম ভাবে আই পেইন্টেড দ্য ওয়াল ব্লু। এখানেও দেখো এই যে ব্লু এটি বাক্যের প্রেডিকেট অংশে বসেছে। আচ্ছা দেখো প্রথম ক্ষেত্রে দ্য স্যুপ ইজ হট, এখানে হট শব্দটি স্যুপ অর্থাৎ বাক্যের যে সাবজেক্ট রয়েছে সেটিকে ডেসক্রাইব করছে, আর পরবর্তী ক্ষেত্রে ব্লু, ব্লু শব্দটি বাক্যে যে অবজেক্ট রয়েছে অর্থাৎ ওয়াল, সেই ওয়ালটিকে ডেসক্রাইব করছে, ওয়ালের রং সম্পর্কে আমাদেরকে স্পষ্ট ধারণা দিচ্ছে। তাহলে ব্লু ডেসক্রাইব করছে বাক্যের অবজেক্টকে এবং হট ডেসক্রাইব করছে বাক্যের সাবজেক্টকে। তাহলে বোঝা গেল অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বাক্যে নাউনের আগে বসে নাউনের দোষগুণ অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়, এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বাক্যের প্রেডিকেট অংশে বসে আমাদের নাউনের দোষ গুণ অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। বোঝা গেছে? এরপর তাহলে চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিকে। তোমরা মনে রেখো ইংলিশ গ্রামারে অধিকাংশ অ্যাডজেক্টিভ অ্যাট্রিবিউটিভলি এবং প্রেডিকেটিভলি দুভাবেই ইউজ হতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু অ্যাডজেক্টিভস রয়েছে যা কেবলমাত্র অ্যাট্রিবিউটিভলি ইউজ হতে পারে, আবার কিছু কিছু অ্যাডজেক্টিভস রয়েছে যা কেবলমাত্র প্রেডিকেটিভলি ইউজ হতে পারে। সেই রকম কিছুগুলি অ্যাডজেক্টিভসের উদাহরণ চলো আমরা দেখে নিই। দেখো প্রথমে রয়েছে এমন কিছু অ্যাডজেক্টিভস যা কেবলমাত্র অ্যাট্রিবিউটিভলি ইউজ হতে পারে, যেমন ফর্মাল এবং ওল্ডেন। এখানে আমরা যদি সেইগুলিকে বাক্যে ব্যবহার করি তাহলে কি রকম দাঁড়াবে? She met her former friends at the function. এখানে দেখো ফ্রেন্ডস এটি একটি নাউন, তার আগে বসেছে ফর্মার, অর্থাৎ এখানে ফর্মার হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ফর্মার কিন্তু কোনো সময় প্রেডিকেটিভলি ইউজ হতে পারে না, সব সময় নাউনের আগেই বসবে। এবং আরেকটি হচ্ছে ওল্ডেন, যেমন আই এনজয় রিডিং অ্যাবাউট ওল্ডেন ট্রেডিশনস। ট্রেডিশনস একটি নাউন, তার আগে বসেছে ওল্ডেন, এবং এটিও কেবলমাত্র অ্যাট্রিবিউটিভলি ইউজ হতে পারে, প্রেডিকেটিভলি ইউজ হতে পারে না। এরপর আমরা এমন কিছু অ্যাডজেক্টিভস দেখব যেগুলি কেবলমাত্র প্রেডিকেটিভলি ইউজ হতে পারে, অ্যাট্রিবিউটিভলি ইউজ হতে পারে না। এখানে দেখো এমন কিছুগুলি শব্দের উদাহরণ লেখা রয়েছে, যেমন afraid, alone, asleep, awake, alive, alive, aware, ashamed, content, eager, fond এবং shower। এই কিছুগুলি শব্দ হলো প্রেডিকেটিভ, মানে প্রেডিকেটিভলি ইউজ হতে পারে এই কিছুগুলি শব্দ। এছাড়াও অনেকগুলি আরও রয়েছে, তোমরা এই সব কিছু যে কোনো গ্রামার বই পড়লেই এই লিস্টগুলি পেয়ে যাবে। এত কিছু তো এখানে লেখা সম্ভব নয়, তাই যতগুলি ইনক্লুড করা সম্ভব আমি এখানে ইনক্লুড করে দিচ্ছি, বাকি তোমরা যে কোনো গ্রামার বই থেকে এগুলি পড়ে নিতে পারো। তাহলে এই কিছুগুলি যদি আমরা বাক্যে ব্যবহার করি, তার মধ্যে আমি কিছুগুলি ব্যবহার করেছি দু তিনটে, সেইগুলি কীরকম আছে দেখে নাও। দ্য বেবি ইজ asleep। এখানে দেখো asleep এটি প্রেডিকেট অংশে ব্যবহার হয়েছে, নাউনের পরে ব্যবহার হয়েছে, নাউনের আগে ব্যবহার করা হয়নি। এবার আমি যদি এটা বলতাম যে আই স অ্যান asleep বেবি, তাহলে কিন্তু ওটা পুরোপুরি ভুল হতো, কারণ asleep অ্যাট্রিবিউটিভলি ইউজ হতে পারে না, মানে সেটা সবসময় প্রেডিকেটিভ ইউজই হয়। তাহলে এখানে যেমন রয়েছে দ্য বেবি ইজ asleep, তারপরে রয়েছে আই অ্যাম alone, এখানেও alone নাউনের পরে বসছে। আমরা এটা বলতে পারি না যে হি ইজ অ্যান alone ম্যান, এটা কিন্তু ভুল। আমাদেরকে সবসময় অ্যালোনকে প্রেডিকেট অংশেই রাখতে হবে, নাউনের পরেই রাখতে হবে। তারপর দ্য মিল্ক টার্ন শাওয়ার, এখানেও দেখো শাওয়ার এই অ্যাডজেক্টিভটা প্রেডিকেট অংশে ব্যবহৃত হয়েছে নাউনের পরে।
তাহলে এরকম এই প্রত্যেকটি শব্দই নাউনের পরে প্রেডিকেট অংশে ব্যবহৃত হবে, এইগুলির অ্যাট্রিবিউটিভ ইউজ হয় না। তাহলে বোঝা গেল যে কিছু কিছু শব্দের কেবলমাত্র অ্যাট্রিবিউটিভ ইউজ হয় এবং কিছু কিছু শব্দের কেবলমাত্র প্রেডিকেটিভ ইউজ হয়। এরপর তাহলে চলো আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। তাহলে প্রথমে আমরা দেখেছিলাম যে আমরা অ্যাডজেক্টিভকে মেইনলি দুটো বেসিক ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এরপর আমরা দেখব যে অ্যাডজেক্টিভের কাজ, মানে অ্যাডজেক্টিভের কাজের উপর ভিত্তি করে অ্যাডজেক্টিভকে আমরা আরও বেশ কিছুগুলি শ্রেণীতে বিভক্ত করতে পারি। যেমন কি কি রয়েছে এখানে? প্রপার অ্যাডজেক্টিভ, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, নমিনাল অ্যাডজেক্টিভ, কালেক্টিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এমফাসাইজিং অ্যাডজেক্টিভ এবং কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এই 10টি শ্রেণীতে আমরা অ্যাডজেক্টিভকে ভাগ করতে পারি তার কাজের উপর ভিত্তি করে। তাহলে চলো আমরা আমাদের প্রথম যে ভাগটি রয়েছে অর্থাৎ প্রপার অ্যাডজেক্টিভ সেটি সম্পর্কে জেনে নিই। দেখো এখানে লেখা রয়েছে প্রপার অ্যাডজেক্টিভ। এরপর প্রপার অ্যাডজেক্টিভ বিষয়টি কি? প্রপার অ্যাডজেক্টিভ তৈরি হয় প্রপার নাউন থেকে। আচ্ছা, এরপর তোমাদের যদি প্রপার নাউন সম্পর্কে কোনো রকম কোনো বুঝতে অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা নাউনের ক্লাসটি দেখে আসতে পারো, তোমাদের ওখানে প্রপার নাউন বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি বলছিলাম যে প্রপার অ্যাডজেক্টিভ তৈরি হয় প্রপার নাউন থেকে। আর আমরা যখন নাউন ডিসকাস করেছিলাম অর্থাৎ প্রপার নাউন ডিসকাস করেছিলাম, আমরা বলেছিলাম যে প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তাহলে যখন কোনো অ্যাডজেক্টিভ প্রপার নাউন থেকে তৈরি হচ্ছে তার মানে সেই অ্যাডজেক্টিভটাও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করা হবে। যেমন এখানে উদাহরণ রয়েছে, আই বট আ ফ্রেঞ্চ পারফিউম। দেখো এখানে ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ আসছে কোথা থেকে? ফ্রান্স, যেটি হচ্ছে একটি প্রপার নাউন, একটি দেশের নাম, সেখান থেকে আসছে ফ্রেঞ্চ। তাহলে ফ্রেঞ্চ হলো একটি প্রপার অ্যাডজেক্টিভ। আর যেহেতু তোমরা বুঝতেই পারছো যে ফ্রেঞ্চ পারফিউমটা, এই যে পারফিউমকে কোয়ালিফাই করছে, আমরা বলছি কি পারফিউম? না ফ্রেঞ্চ পারফিউম। তাহলে এটি হলো একটি প্রপার অ্যাডজেক্টিভ। এরপর আরো রয়েছে যেমন ইন্ডিয়ান স্পাইসেস আর ভেরি ফ্লেভারফুল। ইন্ডিয়ান কথাটি আসছে কোথা থেকে? ইন্ডিয়া থেকে, অর্থাৎ অ্যাডজেক্টিভটা আসছে ইন্ডিয়া এই প্রপার নাউনটি থেকে। তাহলে ইন্ডিয়ান হলো একটি মানে প্রপার অ্যাডজেক্টিভ। ইন্ডিয়ান স্পাইসেস, এখানে স্পাইসেসকে কোয়ালিফাই করছে যে কি রকম স্পাইসেস? ইন্ডিয়ান স্পাইসেস। তাহলে এখানে ইন্ডিয়ান হলো একটি প্রপার অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? এরপর তাহলে চলো আমরা আমাদের পরবর্তী ভাগ দেখি। পরবর্তী ভাগ কোনটি? কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বিষয়টি কি? দেখো নামের মধ্যেই রয়েছে কোয়ালিটেটিভ, অর্থাৎ কোয়ালিটি বোঝাবে। কার কোয়ালিটি বোঝাবে? নাউন অথবা প্রোনাউনের। বললামই যেখানে নাউন থাকবে সেখানে প্রোনাউনটাও তোমরা বুঝে নিও, কারণ বারবার বলা তো সম্ভব নয় নাউন প্রোনাউন। তাহলে তোমরা বুঝে নিও যে প্রোনাউনকেও ডেসক্রাইব করে অ্যাডজেক্টিভ। অর্থাৎ কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বলতে আমরা বুঝবো যেই সকল অ্যাডজেক্টিভ কোয়ালিটি, ফিচার বা কন্ডিশন ডেসক্রাইব করে কার? না নাউন বা প্রোনাউনের। যেমন কিছু উদাহরণ আমরা দেখে নিই। হি ইজ আ কাইন্ড ডক্টর। তাহলে দেখো ডক্টর একটি নাউন, এখানে তার আগে বসেছে কাইন্ড, অর্থাৎ দেখো ডক্টরের কোয়ালিটি বোঝাচ্ছে। ডক্টরটি কি রকম? না দয়ালু, কাইন্ড। তাহলে এখানে কাইন্ড একটি কোয়ালিটি বোঝাচ্ছে, তাই কাইন্ড হলো একটি কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। তারপরে দেখো রয়েছে শি বেকড আ ডিলিশিয়াস কেক। দেখো এখানে কেক, কেক হলো একটি নাউন এবং তার আগে বসেছে ডিলিশিয়াস। কি রকম কেক? না ডিলিশিয়াস, কেকের স্বাদ বোঝাচ্ছে, অর্থাৎ এক প্রকার কোয়ালিটি বোঝাচ্ছে, তাই ডিলিশিয়াস হলো এখানে একটি কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে বোঝা গেছে সহজ বিষয়, নাম থেকেই আমরা বুঝতে পারছি নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বোঝায় যে সকল অ্যাডজেক্টিভ, তাই হলো কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে চলো আমরা পরের ভাগটি দেখে নিই। এরপর তাহলে আমাদের পরবর্তী ভাগ হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। বিষয়টি কি? এখানেও দেখো আমরা নাম থেকেই বুঝতে পারছি কোয়ান্টিটেটিভ, অর্থাৎ কোয়ান্টিটি বোঝাবে। কার কোয়ান্টিটি বোঝাবে? নিশ্চয়ই নাউনের বোঝাবে। তাহলে যে সকল অ্যাডজেক্টিভ নাউনের কোয়ান্টিটি বা অ্যামাউন্ট বোঝায় সেই সকল অ্যাডজেক্টিভগুলি হলো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। দেখো এখানে কিছু উদাহরণ রয়েছে, যেমন দে এট সাম স্ন্যাক্স। এখানে স্ন্যাক্স একটি নাউন এবং সাম এই অ্যাডজেক্টিভটি স্ন্যাক্সের অ্যামাউন্টটা বোঝাচ্ছে,
তারা কতটা স্ন্যাক্স খেয়েছে, কতটা পরিমাণ স্ন্যাক্স খেয়েছে, না কিছুটা পরিমাণ, সাম। তাহলে সাম এখানে অ্যামাউন্ট বা কোয়ান্টিটি বোঝাচ্ছে স্ন্যাক্সের, তাহলে সাম হলো এখানে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। তারপরে রয়েছে দেখো, শি হ্যাজ এনাফ মানি টু বাই দ্য কার। এনাফ মানি, তার কাছে কত পয়সা রয়েছে, এনাফ। তাহলে মানির অ্যামাউন্টটা বোঝাচ্ছে এখানে, এনাফ মানি রয়েছে, তাহলে এনাফ এখানে কোয়ান্টিটি মানে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এরপর তোমরা অনেক জায়গায় কোয়ান্টিটেটিভ এবং নিউমারাল অ্যাডজেক্টিভ এই দুটিকে একসাথেই পাবে, আবার অনেক জায়গায় এই দুটিকে আলাদাভাবে ভাগ করে বোঝানো হয়েছে। আমরা এখানে এই দুটিকে একসাথেই ধরেছি, তার মানে আমরা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভেরই একটি সাব ডিভিশন হিসেবে নিউমারাল অ্যাডজেক্টিভটিকে ধরেছি। এরপর তাহলে আমরা জেনে নিই নিউমারাল অ্যাডজেক্টিভ বিষয়টি কি। দেখো এখানে লেখা রয়েছে, নিউমারাল অ্যাডজেক্টিভস টেল আস হাউ মেনি পিপল অর থিংস দেয়ার আর অর ইন হোয়াট অর্ডার আ পারসন অর থিং স্ট্যান্ডস। অর্থাৎ নিউমারাল অ্যাডজেক্টিভ আমাদেরকে সংখ্যা দ্বারা কোনো একটি কোনো বস্তু বা ব্যক্তির সংখ্যা বোঝায় আমাদেরকে, এবং এটিও বোঝায় যে কোনো ব্যক্তি বা বস্তুর পজিশন কি, সেটাও আমরা নিউমারাল অ্যাডজেক্টিভ থেকে বুঝতে পারি। যেমন এখানে উদাহরণ রয়েছে, দেখো, দ্য বুক হ্যাজ 10 চ্যাপ্টার্স। 10 এই সংখ্যাটি দ্বারা আমরা বুঝতে পারছি যে বইয়ে কতগুলি চ্যাপ্টার্স রয়েছে, তাহলে 10 হলো এখানে একটি নিউমারাল অ্যাডজেক্টিভ। একই রকমভাবে পরেরটায় দেখো লেখা রয়েছে, হি ইজ দ্য থার্ড পারসন ইন লাইন। তাহলে দেখো আমরা বুঝতে পারছি যে সে কত নাম্বার পারসন লাইনের মধ্যে, থার্ড নাম্বার। তাহলে এখানে থার্ড আমাদেরকে বুঝতে সাহায্য করছে তার পজিশনটা, সে কোন পজিশনে আছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এইগুলি হলো নিউমারাল অ্যাডজেক্টিভস। এরপরে খেয়াল করার মতন আরেকটি বিষয় কি, দেখো এখানে আমরা 10 এই সংখ্যাটি পেলাম, তো মানে এই সংখ্যাগুলি যেমন 1 2 3 4 এই সংখ্যাগুলির একটি নির্দিষ্ট নাম রয়েছে। কি নাম? সেই নামটি হলো কার্ডিনাল নাম্বারস। কার্ডিনাল নাম্বারস। তাহলে 1 2 3 4 এই সমস্ত সংখ্যাগুলি হলো কার্ডিনাল নাম্বারস। এবং এই যে এখানে যেমন থার্ড রয়েছে, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইরকম সংখ্যাগুলিরও একটা নির্দিষ্ট নাম রয়েছে, সেই নামটি হলো অর্ডিনাল নাম্বারস। অর্ডিনাল নাম্বারস। তাহলে আমরা 1 2 3 4 এই সমস্ত সংখ্যাগুলিকে বলছি কার্ডিনাল নাম্বারস, যেগুলো সংখ্যা বোঝাচ্ছে, এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই সমস্তগুলিকে আমরা বলছি অর্ডিনাল নাম্বারস, যেগুলি আমাদেরকে অর্ডার বা পজিশন বোঝাচ্ছে। তাহলে বোঝা গেল এই জায়গাটা আশা করি। তাহলে আশা করি তোমাদের কাছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ এবং নিউমারাল অ্যাডজেক্টিভ বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। এখানে আমরা আরেকটি কথা বলতে পারি, আমাদের কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বা নিউমারাল অ্যাডজেক্টিভ সহজে বোঝার একটি উপায় হলো, আমরা যদি নাউনকে হাউ মাচ বা হাউ মেনি দিয়ে কোয়েশ্চেন করি, তখন আমরা যে অ্যাডজেক্টিভটি পাবো উত্তরে, সেই অ্যাডজেক্টিভটি হলো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বা নিউমারাল অ্যাডজেক্টিভ। আচ্ছা, এর আগেও আমরা একটা ভাগ করলাম না, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। এই যে আগের স্লাইডটাতে দেখো কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, সেই ক্ষেত্রেও আমরা একটি সহজ উপায় বলতে পারি কি না, আমরা যদি নাউনকে অফ হোয়াট কাইন্ড এটি দিয়ে প্রশ্ন করি, তখন আমরা যে অ্যাডজেক্টিভটি পাচ্ছি সেটি হলো কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা সহজ উপায় বুঝে নিলাম দুটি, যে কিভাবে আমরা বুঝবো কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বা কোয়ান্টিটেটিভ বা নিউমারাল অ্যাডজেক্টিভ। তাহলে চলো এরপর আমরা আমাদের পরবর্তী ভাগের দিকে এগিয়ে যাই। এরপরে আমাদের বিষয় হচ্ছে নমিনাল অ্যাডজেক্টিভ। বিষয়টি কি না, যেখানে অ্যাডজেক্টিভ নাউনের মতন কাজ করে। কনফিউজিং লাগছে না একটু, যে অ্যাডজেক্টিভ নাউনের মতন কি করে কাজ করতে পারে? চলো আগে আমরা উদাহরণ দেখি, তারপর আমরা বুঝবো। এখানে দেখো উদাহরণ রয়েছে, দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম। এখানে বেস্ট, আমরা তো জানি বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? কিন্তু দেখো এখানে দ্য বেস্ট এটাই বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে। আর আমরা কি জানি, বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কে কাজ করতে পারে? নাউন বা প্রোনাউন। তো আমরা দেখছি এখানে নাউনের জায়গায় বসেছে দ্য বেস্ট, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ নাউনের কাজ করছে। এরপরের এক্সাম্পলটির দিকে তাকাও, দ্য ব্রেভ ওয়্যার অনার্ড। এখানেও দেখো ব্রেভ, এটিও তো জানি আমরা একটি অ্যাডজেক্টিভ, কিন্তু এখানেও দেখো দ্য ব্রেভ বাক্যের সাবজেক্টের কাজ করছে, অর্থাৎ নাউনের জায়গায় বসছে।
তাহলে এখানে দ্য ব্রেভ এই অ্যাডজেক্টিভটি নাউনের মতন কাজ করছে, তাই এই অ্যাডজেক্টিভগুলিকে বলা হচ্ছে নমিনাল অ্যাডজেক্টিভ। নাউন থেকে আসছে নমিনাল। যে সকল অ্যাডজেক্টিভ নাউনের মতন কাজ করে সেই সকল অ্যাডজেক্টিভগুলি হলো নমিনাল অ্যাডজেক্টিভ। এখানে দেখো আমরা যেমন দেখলাম দ্য বেস্ট, দ্য ব্রেভ, এগুলি বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করেছে, কিন্তু অ্যাডজেক্টিভ বাক্যের অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে, অর্থাৎ নাউন তো সাবজেক্ট অবজেক্ট দুটি হিসেবেই কাজ করে না। তাহলে আমরা একটি অবজেক্টের উদাহরণ দিই। আমি যদি এমন একটি এক্সাম্পল দিই যেখানে অ্যাডজেক্টিভ অবজেক্টের কাজ করছে, তাহলে সেটি কেমন হবে চলো আমরা বোর্ডে লিখে দেখি। আমি যদি লিখি দে অ্যাডমায়ার দ্য ব্রেভ, দেখো এইখানে দ্য ব্রেভ এটা কিন্তু বাক্যের অবজেক্ট হিসেবে কাজ করছে। দে অ্যাডমায়ার দ্য ব্রেভ মানে কি? ব্রেভ মানে এখানে ব্রেভারি ইন জেনারেল, এটাকে বোঝাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভ বাক্যের সাবজেক্ট অবজেক্ট দুটো হিসেবেই কাজ করতে পারে, অর্থাৎ নাউনের মতো কাজ করছে। এইগুলি হলো নমিনাল অ্যাডজেক্টিভ। এরপর আমাদের পরবর্তী ভাগ হচ্ছে কালেকটিভ অ্যাডজেক্টিভ। বিষয়টি কি না, যে সকল অ্যাডজেক্টিভ এমন কোনো গ্রুপকে বোঝায় যাদের মধ্যে কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স আছে বা যাদের মধ্যে কমন ন্যাশনালিটি আইডেন্টিটি যারা শেয়ার করে, সেই সমস্ত গ্রুপকে বোঝায় কালেকটিভ অ্যাডজেক্টিভ। যেমন এখানে রয়েছে দ্য রিচ শুড হেল্প দ্য পোর। এখানে দেখো দ্য রিচ একটি নির্দিষ্ট গ্রুপকে বোঝাচ্ছে যাদের মধ্যে কমন কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যাদের আইডেন্টিটিটা কমন। এরপর এখানে যেমন রয়েছে দ্য পোর, এখানেও একটি গ্রুপকে বোঝানো হচ্ছে যাদের মধ্যে কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স বা যারা কমন আইডেন্টিটি শেয়ার করে। তার মানে এইগুলি হলো কালেকটিভ অ্যাডজেক্টিভ। কালেকটিভ অ্যাডজেক্টিভ এমন কিছু গ্রুপকে রেফার করছে যাদের মধ্যে একই ক্যারেক্টারিস্টিক্স বা ন্যাশনালিটি বা আইডেন্টিটি রয়েছে। এমনই একটি হচ্ছে দি এল্ডারলি নিডস স্পেশাল কেয়ার। এখানে দেখো দি এল্ডারলি বলতে এল্ডার পিপলদের গ্রুপকে বোঝানো হচ্ছে একসাথে, তাহলে এখানে দি এল্ডারলিও হচ্ছে একটি কালেকটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? সহজ বিষয়। তোমরা এখানে নাম থেকেই বুঝতে পারছো কালেকটিভলি বোঝানো হচ্ছে যেই সকল গ্রুপকে যাদের মধ্যে কমন ক্যারেক্টারিস্টিক্স আছে সেইগুলি হচ্ছে কালেকটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এরপর আমাদের পরবর্তী টপিক হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমরা আগের ক্লাসে অর্থাৎ আমাদের প্রোনাউনের ক্লাসেও আলোচনা করেছিলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সেখানে আমরা বলেছিলাম ডেমনস্ট্রেট এই কথাটি আসছে ল্যাটিন ডেমনস্ট্রেয়ার কথাটি থেকে, যার অর্থই হচ্ছে টু শো ক্লিয়ারলি অথবা টু পয়েন্ট আউট। তাহলে এখান থেকেই আমরা বুঝতে পারছি যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলি হবে, যেই অ্যাডজেক্টিভের সাহায্যে আমরা নির্দিষ্ট কোনো নাউনকে পয়েন্ট আউট করতে পারবো। যেমন এখানে উদাহরণের সাহায্যে আমরা বুঝছি দিস মুভি ইজ ভেরি ইন্টারেস্টিং। দেখো এখানে দিস মুভি মানে আমি একটি নির্দিষ্ট মুভিকে পয়েন্ট আউট করছি যে দিস মুভি এই মুভিটি। তাহলে এখানে এই যে দিস এটি হলো একটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এটি মুভি এই নাউনটিকে কোয়ালিফাই করছে, তাকে বোঝাচ্ছি যে নির্দিষ্ট এই মুভিটি। এরপর যেমন রয়েছে আই ডু নট লাইক দ্যাট সং। এখানে দেখো সং এটি একটি নাউন, তার আগে বসছে দ্যাট এবং একটি নির্দিষ্ট সংকে আমি পয়েন্ট আউট করছি, দ্যাট সং ওই গানটি। তাহলে এখানে দ্যাটও হলো একটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা তোমরা এই যে এই ওয়ার্ডগুলি দেখলে দিস দ্যাট, যেগুলিকে আমরা এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলছি, আমরা এই ওয়ার্ডগুলি আগের ক্লাসে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রেও দেখেছিলাম না? তাহলে এরপর তোমাদের অনেকের মনে কনফিউশন তৈরি হতেই পারে যে আমরা বুঝবো কি করে যে কোনটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর কোনটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সহজ বিষয়, দেখো যদি এই দিস দ্যাট এই শব্দগুলির পরে আমরা একটি নাউন পাই, যেমন দেখো আমরা এখানে দিসের পর মুভি পেয়েছি একটি নাউন, দ্যাটের পর আমরা সং পেয়েছি একটি নাউন, তখন এই শব্দগুলি হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কারণ আমরা জানি যদি নাউনের আগে একটি শব্দ বসছে এবং তাকে কোয়ালিফাই করছে তাহলেই সেটি অ্যাডজেক্টিভ। এরপর আমরা যদি সেই শব্দের পরে কোনো ডিরেক্ট নাউন পাচ্ছি না, তাহলে আমরা বুঝবো যে দিস দ্যাট এই শব্দগুলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কারণ নাউন তো প্রোনাউনের পর বসতে পারে না, প্রোনাউনটি বসছে নাউনের পরিবর্তে। তাহলে যেখানে নাউন বসছে না ডিরেক্টলি সেই শব্দগুলি হচ্ছে মানে সেইখানে দিস দ্যাট এই শব্দগুলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বোঝা গেছে? এরপর চলো আমরা আমাদের পরবর্তী টপিকের দিকে এগিয়ে যাই। পরবর্তী টপিক হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বিষয়টি কি না, যে সকল অ্যাডজেক্টিভ
সমজাতীয় নাউন বা একজাতীয় নাউনের মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায় সেই সকল অ্যাডজেক্টিভই হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন এখানে রয়েছে ইচ চাইল্ড রিসিভড আ গিফট। এখানে দেখো ইচ শব্দটি বসছে চাইল্ড এই নাউনটির আগে এবং আমাদেরকে বোঝাচ্ছে যে প্রত্যেকটি বাচ্চা একটি গিফট পেয়েছিল। তাহলে এখানে বাচ্চাদের মধ্যে প্রত্যেকটি বাচ্চাকে পৃথকভাবে বোঝাচ্ছে। তাহলে ইচ হলো এখানে একটি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। পরবর্তী এক্সাম্পলে দেখো আই গো ফর আ ওয়াক এভরি মর্নিং। মর্নিং এই নাউনটির আগে বসছে এভরি শব্দটি এবং আমাদের বোঝাচ্ছে যে প্রত্যেক দিন সকালবেলা আমি হাঁটতে যাই। তাহলে এখানে এভরিও হলো একটি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানেও দেখো অনেকের মনে আবার সেম কোয়েশ্চেন আসতে পারে যে আমরা আগের ক্লাসে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন পড়েছিলাম এবং আজকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ পড়ছি, তাহলে আমরা ডিফারেন্সিয়েট কি করে করব যে কোনটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং কোনটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ? দেখো এটাও সহজ বিষয়। এখানে যেমন আমি একটি উদাহরণ লিখেছি ইচ চাইল্ড রিসিভড আ গিফট, এর পাশে আমি আরেকটি উদাহরণ লিখছি। দেখো ইচ অফ দ্য চিলড্রেন রিসিভড আ, দেখো পার্থক্যটা কি? এখানে চাইল্ড এই নাউনটির আগে ইচ শব্দটি বসে আমাদেরকে বোঝাচ্ছে যে বাচ্চাদের মধ্যে প্রত্যেকটি বাচ্চা। তাহলে ইচ হলো এখানে একটি অ্যাডজেক্টিভ। এবং দেখো এখানেও ইচ শব্দটি বসেছে কিন্তু এর পরে ডিরেক্টলি কোনো নাউন নেই, আছে অফ, তারপর একটি আর্টিকেল আছে এবং তারপরে আছে চিলড্রেন, একটি প্লুরাল নাউন, কিন্তু সরাসরি এর পাশে কোনো নাউন নেই। এখানে ইচ অফ দ্য চিলড্রেন মানে বোঝাচ্ছে এই বাচ্চাগুলিদের মধ্যে প্রত্যেকটি বাচ্চা। তখন এখানে ইচ হলো একটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর এখানে ইচ হলো একটি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সহজ বিষয়, তোমরা দেখবে যেখানে সরাসরি পাশে একটি নাউন বসছে সেখানে ইচ হলো ইচ বা বাকি যে শব্দগুলি আসছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের আওতায় সেখানে সেটি হবে একটি অ্যাডজেক্টিভ, এবং যেখানে সরাসরি পাশে কোনো নাউন বসছে না সেখানে শব্দটি হবে একটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সহজ বিষয়। তাহলে চলো আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী টপিকের দিকে। এরপর আমাদের কাছে কি টপিক রয়েছে? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। দেখো এখানেও আমরা বুঝতেই পাচ্ছি যে যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা আমরা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি সেই সকল অ্যাডজেক্টিভগুলি হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। সহজ বিষয়। দেখো এখানে উদাহরণ রয়েছে কি, হোয়াট বুক আর ইউ রিডিং। এখানে দেখো হোয়াট, এই যে কিছুগুলি শব্দ যেমন হোয়াট, উইচ, হুজ, এইগুলি ব্যবহার করে যখন আমরা কোনো কোয়েশ্চেন করছি তখন সেইগুলি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তারপরে উদাহরণে দেখো রয়েছে হুইচ কালার ডু ইউ লাইক। এখানে হুইচ একইভাবে এই শব্দগুলি হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যেখানে আমরা এই শব্দগুলি দ্বারা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি। এরপর এখানেও আমরা বলতে পারি যে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভকে কিভাবে ডিফারেন্সিয়েট করব। দেখো একই রকমভাবে প্রত্যেক ক্ষেত্রে আমরা একটি নিয়ম বুঝতে পারছি যে যেখানে আমরা পাশে শব্দটির পাশে সরাসরি একটি নাউন পাচ্ছি সেখানে সেটি হবে একটি অ্যাডজেক্টিভ, এবং সরাসরি যেখানে আমরা নাউন পাচ্ছি না সেটি হবে একটি প্রোনাউন। এখানে যেমন আমরা দেখছি হোয়াট বুক আর ইউ রিডিং, এখানে দেখো হোয়াটের পরে বুক এই নাউনটি বসেছে এবং হোয়াট দিয়ে আমরা কোয়েশ্চেন করছি যে কোন বইটি। তাহলে এখানে হোয়াট হলো একটি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এরপর যদি আমি বলি হোয়াট ইজ ইউর ফেভারিট বুক, তাহলে দেখো এখানে হোয়াটের পর সরাসরি কোনো নাউন আসছে না, আর আমি তোমাদের আগের ক্লাসে বলেইছিলাম যে এই কোয়েশ্চেনের অ্যান্সারে আমরা নাউনটি পাচ্ছি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কোনটি ইন্টারোগেটিভ প্রোনাউন এবং কোনটি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে আমরা আসছি আমাদের পরবর্তী বিষয়, যা হলো এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এমফাসাইজিং অ্যাডজেক্টিভ কি? যে সকল অ্যাডজেক্টিভের সাহায্যে আমরা নাউনের ওপর এমফাসিস দিই অর্থাৎ জোর দিয়ে সেটিকে বোঝাই, তখন সেই অ্যাডজেক্টিভগুলিকে আমরা বলি এমফাসাইজিং অ্যাডজেক্টিভস। যেমন এখানে দেখো উদাহরণ রয়েছে আই স ইট উইথ মাই ওন আইজ। দেখো এখানে আইজ এই নাউনটির আগে আমরা একটি শব্দ ব্যবহার করছি ওন আইজ, মানে আমি জোর দিচ্ছি আমি নিজের চোখে সেটা দেখেছি, নিজের চোখে। তাহলে এই ওনটা দেখো এমফাসিস দিচ্ছে চোখের ওপর,
এই নাউনটির ওপর, তাহলে ওন হলো এখানে একটি এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। পরবর্তী উদাহরণে দেখো, হি টোল্ড মি দ্য অ্যাকচুয়াল ট্রুথ। ট্রুথ এর আগে দেখো অ্যাকচুয়াল বসে ট্রুথের ওপর একটি এমফাসিস দিচ্ছে, কি না আসল সত্যটা আমাকে বলল। এখানে আমরা ট্রুথের আগে অ্যাকচুয়ালটা বসাচ্ছি এমফাসিস দেওয়ার জন্য, তাই অ্যাকচুয়ালটা হলো এখানে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। তাহলে বোঝা গেছে, সহজ বিষয়। এরপর আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী টপিকের দিকে। পরবর্তী এবং আমাদের শেষ ভাগটি হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। বিষয়টি কি এখানে আমরা দেখছি, আমরা আগে প্রথমে উদাহরণগুলো দেখে নিই। চলো, এখানে আমরা দেখছি লেখা রয়েছে ম্যারি ইজ আ ওয়েল নোন আর্টিস্ট। এই যে ওয়েল নোন, এটা এখানে দেখো আমরা স্পষ্টভাবে বুঝতে পাচ্ছি যে দুটি শব্দের সমষ্টি নিয়ে এই শব্দটি তৈরি হয়েছে। কি কি? ওয়েল এবং নোন। যেমন ওয়েল হলো এখানে একটি অ্যাডজেক্টিভ এবং নোন হলো পাস্ট পার্টিসিপল। এই দুটি সমষ্টিতে আমরা একটি অ্যাডজেক্টিভ পাচ্ছি। দেখো এখানে ওয়েল নোন আর্টিস্ট একটি সিঙ্গেল অ্যাডজেক্টিভ তৈরি করছে এবং সেটি আর্টিস্ট নাউনটিকে কোয়ালিফাই করছে। কি রকম আর্টিস্ট? না ওয়েল নোন আর্টিস্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যখন একাধিক শব্দ দিয়ে আমরা একটি সিঙ্গেল অ্যাডজেক্টিভ তৈরি করব এবং সেটি একটি নাউনকে কোয়ালিফাই করবে, তখন সেটি হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। তারপরে উদাহরণ আমরা দেখি, এখানে রয়েছে আই মেড আ লাস্ট মিনিট ডিসিশন। এখানে দেখো লাস্ট এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এবং মিনিট, মিনিট হচ্ছে একটি নাউন। এই দুটি শব্দ মিলে একটি সিঙ্গেল অ্যাডজেক্টিভ তৈরি করেছে যেটি এই নাউনটিকে কোয়ালিফাই করছে। তাহলে এই যে এই অ্যাডজেক্টিভটা লাস্ট মিনিট, এটা হচ্ছে একটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যেহেতু এটি একাধিক শব্দ নিয়ে তৈরি হয়েছে। তাহলে বোঝা গেছে যে আমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কোনগুলিকে বলছি, যেগুলির মধ্যে একাধিক শব্দ রয়েছে এবং সেটি একটি সিঙ্গেল অ্যাডজেক্টিভের কাজ করছে। এরপর তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী বিষয়ে। এরপর আমরা আরেকটি নতুন বিষয় পাচ্ছি। চলো তোমরা প্রথমে এই তিনটি বাক্য পড়ো তো। কি লেখা রয়েছে? মেঘা ইজ টল। তারপরে লেখা রয়েছে মেঘা ইজ টলার দ্যান হার ব্রাদার। এবং তারপরে লেখা রয়েছে মেঘা ইজ দ্য টলেস্ট গার্ল ইন হার ক্লাস। এই যে প্রথম বাক্যটি রয়েছে সেটি পড়ে আমরা কি বুঝতে পারছি? যে মেঘা এই যে লম্বা, তার এই হাইটটাকে শুধু বোঝানো হয়েছে, এই কোয়ালিটিটাকে বোঝানো হয়েছে। তারপরের সেন্টেন্সটি পড়ে আমরা বুঝতে পারছি মেঘা ইজ টলার দ্যান হার ব্রাদার, অর্থাৎ এই যে টলার অ্যাডজেক্টিভটি রয়েছে সেটি আমাদের বুঝতে সাহায্য করছে যে মেঘা তার ভাইয়ের থেকে লম্বা। সেখানে শুধুমাত্র মেয়ারলি মেঘার ওই কোয়ালিটিটার কথা বলা হচ্ছে না, মেয়ারলি হাইটের কথা বলা হচ্ছে না। আমরা একটি কম্প্যারিজন বুঝতে পারছি যে মেঘার হাইট তার ভাইয়ের হাইটের চেয়ে লম্বা। এবং এরপরে সেন্টেন্সে টলেস্ট এই অ্যাডজেক্টিভটি আমাদের বোঝাচ্ছে যে মেঘা তার ক্লাসের মধ্যে সবার চেয়ে লম্বা। এখানে আমরা কম্প্যারিজনটা কার মধ্যে করছি? না দুইয়ের বেশি সাবজেক্ট বা ব্যক্তির মধ্যে আমরা এখানে কম্প্যারিজনটি করছি। তাহলে এই টলেস্ট এটা আমাদের বোঝাচ্ছে একটি হাইয়েস্ট ডিগ্রি অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা পাচ্ছি পজিটিভ ডিগ্রি, পরের ক্ষেত্রে আমরা পাচ্ছি কম্প্যারেটিভ ডিগ্রি যেখানে দুজন ব্যক্তি বা সাবজেক্টের মধ্যে কম্প্যারিজন করা হচ্ছে, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা পাচ্ছি সুপারলেটিভ ডিগ্রি যেখানে হাইয়েস্ট ডিগ্রিটা ব্যবহার করা হচ্ছে এবং দুইয়ের বেশি ব্যক্তি বা সাবজেক্টের মধ্যে কম্প্যারিজন করা হচ্ছে। এরপর দেখো আমরা কিছুগুলি জিনিস জেনে নিই। এই যে প্রত্যেকটি অ্যাডজেক্টিভ তার ফর্ম পরিবর্তন করছে, এই যে ফর্ম পরিবর্তনেরও তো কিছু নিয়ম রয়েছে, কিভাবে ফর্মটি পরিবর্তন করছে। চলো আমরা সেই নিয়মগুলি একটু সংক্ষেপে জেনে নিই। যেমন প্রথম ক্ষেত্রে আমরা দেখছি এই টল যেটা নিয়ে আমরা পড়লাম, সেইখানে আমরা দেখছি টল, টলার, টলেস্ট। আমরা এখানে বুঝছি যে সকল অ্যাডজেক্টিভের মধ্যে একটি সিলেবল থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে এমনও হয় যেখানে দুটি সিলেবল থাকে, তার ক্ষেত্রেও এই রুলটি প্রযোজ্য হয়। কিন্তু আমি প্রথমে বলছি যে যেই সকল অ্যাডজেক্টিভের মধ্যে একটি সিলেবল থাকে সেই সকল অ্যাডজেক্টিভের শেষে আমরা ইয়ার বসিয়ে নিয়ে তার কম্প্যারেটিভ ফর্মটি গঠন করি এবং লাস্টে ইএসটি এটি যোগ করে সেই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটি গঠন করি। এরপর আমি যেটা বললাম যে কোনো কোনো ক্ষেত্রে হতে পারে যে যেখানে অ্যাডজেক্টিভের দুটি সিলেবল রয়েছে, অ্যাডজেক্টিভের মধ্যে দুটি সিলেবল রয়েছে কিন্তু সেই ক্ষেত্রেও এই রুলটি অ্যাপ্লাইড। সেরকম একটি উদাহরণ আমি তোমাদেরকে লিখে বুঝিয়ে দিচ্ছি। যেমন আমরা যদি বলি ক্লেভার, দেখো এখানে
দুটি সিলেবল রয়েছে ক্লেভার, তাহলে এখানেও কিন্তু এই সেম রুলটি প্রযোজ্য হবে। যেমন এখানেও আমরা পাচ্ছি ক্লেভারার। দেখো আমরা লাস্টে ER যুক্ত করে এটি কম্প্যারেটিভ ফর্মটি গঠন করেছি। এরপর আমরা EST যোগ করে অর্থাৎ ক্লেভারেস্ট EST যুক্ত করে এটির সুপারলেটিভ ফর্মটি গঠন করলাম। তাহলে বোঝা গেল। এরপর চলো আমরা পরবর্তী রুলের দিকে তাকাই। আচ্ছা দেখো, আমি এখানে সিলেবল নিয়ে কথা বললাম, তো তোমাদের যদি কারোর মধ্যে সিলেবল বিষয়টি নিয়ে কোনো রকম কনফিউশন থেকে থাকে, তোমরা আমাদের একদম প্রথম ভিডিওটি দেখতে পারো গ্রামার সিরিজে, সেখানে সিলেবল বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা রয়েছে, তোমরা ওটি দেখে নেবে, তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে। তাহলে চলো আমরা এগিয়ে যাই পরবর্তী রুলের দিকে। এখানে দেখো আমরা একটি শব্দ পাচ্ছি ওয়াইজ। এইখানে রুলটি হচ্ছে যে সকল অ্যাডজেক্টিভের শেষে আমরা ই পাচ্ছি, এখানে দেখো যেমন ই রয়েছে শেষে, সেই ক্ষেত্রে আমরা শুধু আর এবং এসটি যোগ করব এবং সেটির কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ ফর্মটি গঠন করব। যেমন দেখো এখানে আমরা শুধু আর যুক্ত করেছি, কারণ অলরেডি আমাদের কাছে এখানে একটি ই রয়েছে, তাই আমরা শুধু আর যুক্ত করে এটির কম্প্যারেটিভ ফর্মটি গঠন করেছি। এবং এইখানে আমরা কেবলমাত্র এসটি যুক্ত করে এটির সুপারলেটিভ ফর্মটি গঠন করেছি, কারণ এখানে অলরেডি আমাদের কাছে ই আছে। তাহলে আমরা পাচ্ছি ওয়াইজেস্ট। ওয়াইজের আমরা পেলাম ওয়াইজ, ওয়াইজার এবং ওয়াইজেস্ট। এরপর আমাদের পরবর্তী শব্দ হচ্ছে দেখো ইজি। এখানে রুলটি হচ্ছে যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে, যেমন এখানে ওয়াই রয়েছে এবং তার আগে মানে ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, যেমন এখানে রয়েছে এস, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়াই এর পরিবর্তে আই বসাবো। যেমন এখানে দেখো আমরা কম্প্যারেটিভ ফর্মে ওয়াই এর জায়গায় আই বসিয়েছি এবং তারপরে আমরা ইআর এবং ইএসটি যুক্ত করে সেটার কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ ফর্মটি গঠন করব। যেমন আমরা এখানে আই বসিয়ে নেওয়ার পর আমরা ইআর যুক্ত করে তৈরি করেছি ইজিয়ার এবং আই বসানোর পরে আমরা ইএসটি যুক্ত করে পেয়েছি ইজিয়েস্ট। তাহলে বোঝা গেল। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা বলি যেখানে ওয়াই এর আগে ভাওয়েল থাকবে, সেখানে আমরা কি করব? সেক্ষেত্রে রুল হচ্ছে যদি ওয়াই পাই আমরা আর সেই ক্ষেত্রে যদি ভাওয়েল থাকে তার আগে, তখন আমরা কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ করব না, অর্থাৎ ওয়াই কে পরিবর্তন করব না, ওয়াই একই রকম থাকবে এবং আমরা তার শেষে ইআর এবং ইএসটি যুক্ত করে সেটির কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ ফর্মটি গঠন করব। যেমন এখানে গ্রে থেকে হয়েছে গ্রেয়ার, এখানে দেখো আমরা চেঞ্জ করিনি, আমরা শেষে শুধু ইআর যুক্ত করে দিয়েছি এবং সুপারলেটিভ ফর্মে পাচ্ছি গ্রেয়েস্ট, এখানে ইএসটি শুধু যুক্ত করেছি। বোঝা গেছে? তাহলে চলো আমরা তাকাই পরবর্তী রুলের দিকে। এরপরে আমাদের পরবর্তী রুলের দিকে তাকাই আমরা। দেখো এখানে একটি শব্দ রয়েছে বিগ। এখানে আমরা বুঝছি যে সকল অ্যাডজেক্টিভে একটি সিলেবল থাকবে এবং সেই অ্যাডজেক্টিভের শেষে যদি একটি কনসোনেন্ট থাকে আর সেই কনসোনেন্টের আগে যদি একটি সিঙ্গেল ভাওয়েল থাকে, তখন আমরা এই কনসোনেন্টটিকে অর্থাৎ এখানে যেমন রয়েছে জি, এই কনসোনেন্টটিকে আমরা ডাবল করে দেব এবং তারপরে আমরা ইআর বা ইএস মানে সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি যুক্ত করে আমরা সেটির কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম গঠন করব। যেমন এখানে দেখো আমরা এই কনসোনেন্টটিকে মানে জি কনসোনেন্টটিকে ডাবল করে দিয়েছি এবং তারপরে আমরা ইআর যুক্ত করে পাচ্ছি বিগার, এবং সুপারলেটিভের ক্ষেত্রে আমরা কনসোনেন্টটিকে ডাবল করে তারপরে ইএসটি যুক্ত করে আমরা পাচ্ছি বিগেস্ট। তাহলে বোঝা গেছে? কিন্তু এই ক্ষেত্রেও আমরা যদি অ্যাডজেক্টিভের শেষে দুটি কনসোনেন্ট পাই অথবা দুটি ভাওয়েল পাই তার আগে, তখন কি হবে? আমি তোমাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। যেমন দুটি ভাওয়েলের ক্ষেত্রে যদি উদাহরণটা আমরা দেখতে চাই, তাহলে এখানে আমরা একটি শব্দ পাচ্ছি কুল। দেখো এখানে একটি কনসোনেন্ট রয়েছে কিন্তু তার আগে দুটি ভাওয়েল রয়েছে, যেমন এখানে দুটি ও রয়েছে। তখন আমরা কি করছি? তখন আমরা শুধুমাত্র ইআর এবং ইএসটি যুক্ত করে কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ ফর্মটি গঠন করছি। যেমন আমরা এখানে ইআর যুক্ত করে পাচ্ছি কুলার এবং ইএসটি যুক্ত করে পাচ্ছি কুলেস্ট। কিন্তু যদি আমরা শেষে দুটি কনসোনেন্ট পাই তখন, যেমন আমি একটি উদাহরণ লিখছি, আমি যদি লিখি লং, দেখো এখানেও একটি সিলেবল রয়েছে কিন্তু শেষে দুটি কনসোনেন্ট রয়েছে। তখন আমরা কি পাচ্ছি? তখন আমরা পাচ্ছি লাস্টে ইআর যুক্ত করে সেটির কম্প্যারেটিভ ফর্ম আমরা পাচ্ছি
লঙ্গার, এবং লাস্টে ইএসটি যুক্ত করে আমরা সেটি সুপারলেটিভ ফর্মটি পাচ্ছি, যেটি হলো লংগেস্ট। তাহলে বোঝা গেছে? দেখো, তোমাদেরকে আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে এমন সমস্ত অ্যাডজেক্টিভ যাদের দুটি সিলেবল রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে সেটির সাথে আমরা ইয়ার এবং ইএসটি যোগ করে নিয়ে সেটির কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ ফর্মটি পাই। কিন্তু বেশিরভাগ অ্যাডজেক্টিভ যাদের দুটি সিলেবল রয়েছে এবং সমস্ত অ্যাডজেক্টিভ যাদের দুইয়ের বেশি সিলেবল রয়েছে, তাদের ক্ষেত্রে রুলটি হচ্ছে এটা। কি রুল সেটা? দেখো, আমরা এখানে পাচ্ছি বিউটিফুল, যেখানে দুইয়ের বেশি সিলেবল রয়েছে। বিউটিফুল অর্থাৎ আমরা 3টি সিলেবল পাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা কম্প্যারেটিভ ফর্মটা গঠন করছি মোর অথবা লেস যুক্ত করে। অর্থাৎ এখানে বিউটিফুল শব্দটি বিউটিফুলি থাকছে, কিন্তু তার আগে আমরা মোর বা লেস যুক্ত করে সেটির কম্প্যারেটিভ ফর্মটা গঠন করছি। এবং যখন আমরা সুপারলেটিভ ফর্মটা গঠন করব, তখনও বিউটিফুলের আগে আমরা মোস্ট বা লিস্ট যুক্ত করে সেটির সুপারলেটিভ ফর্মটি গঠন করছি। তাহলে এই ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা, কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরে গেছো যে বেশিরভাগ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যেখানে দুটি সিলেবল থাকে এবং সমস্ত অ্যাডজেক্টিভ যাদের দুইয়ের থেকে বেশি সিলেবল থাকে, সেই ক্ষেত্রে এই রুলটি অ্যাপ্লাইড, যেখানে আমরা মোর অথবা লেস দিয়ে সেটির কম্প্যারেটিভ ফর্মটা গঠন করব এবং মোস্ট অথবা লিস্ট দিয়ে সেটির সুপারলেটিভ ফর্মটি গঠন করব। তাহলে বুঝতে পারা গেছে, এইগুলি ছিল কিছু বেসিক রুলস বলতে পারো ডিগ্রি চেঞ্জের জন্য, অর্থাৎ ওই ফর্মটা চেঞ্জ করার জন্য। এরপর আমরা আরেকটি বিষয় পাবো। কি সেটা? চলো দেখে নিই। এতক্ষণ আমরা দেখলাম যে বেশিরভাগ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা ইয়ার ইএসটি অথবা কিছু কিছু চেঞ্জেস করে ইয়ার ইএসটি যুক্ত করছি, বা মোর লেস মোস্ট লিস্ট এগুলো যুক্ত করে সেইগুলির কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম গঠন করছি। কিন্তু যে সকল অ্যাডজেক্টিভ এই বেসিক নিয়মগুলি মানে না, চলো সেইগুলি সম্পর্কে আমরা এবার জেনে নিই। দেখো, এখানে তাদেরকে তাই বলা হয়েছে ইররেগুলার কম্প্যারিজন, মানে এই ক্ষেত্রে বেসিক নিয়মগুলি খাটবে না। যেমন প্রথমেই আমরা পাচ্ছি গুড বা ওয়েল। আমরা দেখো গুড এর কম্প্যারেটিভ ফর্মটাও বলি বেটার, আবার ওয়েলের কম্প্যারেটিভ ফর্মটাও আমরা বলি বেটার। এখানে দেখো, আমরা ইয়ার ইএসটি যোগ করছি না, মোর লেস মোস্ট লিস্ট এইগুলোও যুক্ত করছি না, আমরা একটি টোটালি নতুন শব্দ পাচ্ছি। যেমন এখানে গুড বা ওয়েলের জায়গায় আমরা পেলাম বেটার, একটা পুরোপুরি নতুন শব্দ। এবং সুপারলেটিভ ফর্মে আমরা পাচ্ছি বেস্ট, সেটাও একটা পুরোপুরি নতুন শব্দ। তাহলে এইখানে বেসিক রুলটি খাটলো না। এরপরের মানে শব্দগুলি হচ্ছে ব্যাড, ইভিল, ইল। এই তিনটি শব্দরই, এই তিনটি অ্যাডজেক্টিভেরই কম্প্যারেটিভ ফর্ম হচ্ছে ওয়ার্স। এখানেও দেখো পুরোপুরি একটা আলাদা শব্দ, এখানেও কোনো রুল খাটেনি। এরপরে এটা সুপারলেটিভ ফর্ম কি? সেটা হচ্ছে ওয়ার্স্ট। তাহলে বোঝা গেল এতটা অবধি। এরপরে আমরা একটি শব্দ পাচ্ছি যেটা হলো লিটল। এখানে লিটলের আমরা দুটি কম্প্যারেটিভ ফর্ম পাচ্ছি। কি কি? লেস এবং লেসার। এইখানে অনেকেরই কিন্তু এই সমস্যাটি হয়। কি বলতো, অনেকে কি ভাবে, এই যে লেস, অনেকেই এই লেসটাকে পজিটিভ ফর্ম ভেবেন, অর্থাৎ পজিটিভ ডিগ্রি ভেবে নেয়, এবং তারা ভাবে লেসটা পজিটিভ ডিগ্রি, লেসার হলো সেটার কম্প্যারেটিভ ফর্মটা, এবং লিস্ট হলো সেটার সুপারলেটিভ ফর্মটা। কিন্তু এটা একদম ভুল। এখানে পজিটিভ ফর্মটাই হচ্ছে লিটল, এবং তার দুটি কম্প্যারেটিভ ফর্ম রয়েছে, সেটা হচ্ছে লেস এবং লেসার। এরপর তোমরা জিজ্ঞেস করতে পারো, আমরা কোন কোন ক্ষেত্রে লেস ব্যবহার করব এবং কোন কোন ক্ষেত্রে লেসার ব্যবহার করব। একটি ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তোমাদের। যেখানে আমরা দেন দিয়ে কম্প্যারিজন করব, সেইখানে আমরা লেস ব্যবহার করব, এবং যেইখানে আমরা দেন ব্যবহার না করে আমরা অফ দিয়ে কম্প্যারিজনটি করব, সেখানে বসবে লেসার। যেমন আমি দুটি বাক্য লিখছি, এইখানে দেখো আমরা লেসার এই ফর্মটি ব্যবহার করেছি, এবং তারপরে আমরা দেন ব্যবহার না করে ব্যবহার করেছি অফ। তাহলে এই রকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা লেসার ফর্মটি ব্যবহার করব। আবার আমি যদি একই সেন্টেন্সটা লিখি এই রকম ভাবে, ইট ইজ লেস দ্যান দ্য টু পানিশমেন্টস। দেখো, এই ক্ষেত্রে কিন্তু আমি লেস ব্যবহার করেছি এবং তার সাথে আমি ব্যবহার করেছি দ্যান। তাহলে আমরা দেখলাম লিটল এর দুটি কম্প্যারেটিভ ফর্ম রয়েছে, লেস এবং লেসার। তার ব্যবহার করার নিয়মটি হলো, আমরা যখন লেস ব্যবহার করব তখন তার সাথে রাখবো দেন, এবং যখন আমরা লেসার ব্যবহার করব তখন আমরা তার সাথে রাখবো অফ।
এটি হলো বেসিক ডিফারেন্স। তাহলে এর মধ্যে গুলিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই এবং মনে রাখবে যে লেস কিন্তু পজিটিভ ফর্মটা নয়। আচ্ছা চলো আমরা এটা মুছে নিই, তারপর আমরা পরেরটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমাদের যদি কারোর মনে হয় যে তোমাদের এই পিপিটিগুলো লাগবে বা পিপিটিগুলো পেলে তোমাদের হেল্প হবে, তাহলে তোমরা আমাদেরকে সেটি কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা তোমাদের কাছে পিপিটিটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা তাহলে চলো আমরা পরেরটার দিকে এগিয়ে যাই। পরের শব্দটি অর্থাৎ পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে মাচ। এবং লক্ষ্য করে দেখো পরপর দুটি অ্যাডজেক্টিভ রয়েছে, মাচ এবং মেনি, যার কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ ফর্মটি কিন্তু একই। মাচের ক্ষেত্রেও মোর এবং মেনির ক্ষেত্রেও মোর, এবং সুপারলেটিভ ফর্মটির ক্ষেত্রেও একই। মাচের ক্ষেত্রেও আমরা পাচ্ছি মোস্ট এবং এবং মেনির সুপারলেটিভটাও আমরা পাচ্ছি মোস্ট। কিন্তু এখানে কিন্তু ডিফারেন্স রয়েছে। কি সেই ডিফারেন্সটি? দেখো মাচ, এই ক্ষেত্রে কিন্তু আমরা মাচের সাহায্যে অ্যামাউন্ট বা কোয়ান্টিটি বোঝাই। আমরা মাচের সাহায্যে এখানে অ্যামাউন্ট বা কোয়ান্টিটি বোঝাচ্ছি, কিন্তু আমরা মেনির সাহায্যে কি বোঝাই না সংখ্যা অর্থাৎ নাম্বার। এটা দেখো এখানেও লেখা রয়েছে, আমি শেষে ওই জন্য লিখে দিয়েছিলাম যে এটার সাহায্যে অর্থাৎ মাচের সাহায্যে আমরা কোয়ান্টিটি বুঝছি এবং মেনির সাহায্যে আমরা নাম্বার বুঝছি। অর্থাৎ আমরা আরো কি বুঝছি যে মাচ হচ্ছে আনকাউন্টেবলের জন্য, আনকাউন্টেবল, এবং মেনি কিসের জন্য না কাউন্টেবল। আচ্ছা যেমন মাছের ক্ষেত্রে আমরা যদি বলি মাছ রাইস, কারণ আমরা জানি রাইস আনকাউন্টেবল, তাই আমরা তো গুনতে পারছি না ভাতকে, তখন আমরা বলছি মাছ রাইস। কিন্তু আমি যদি বলি মেনি বুকস, মেনি গার্লস, তখন আমরা গুনতে পারছি এবং সেটি কাউন্টেবল, তখন আমরা ইউজ করছি মেনি। এটি হলো বেসিক ডিফারেন্স। এরপর দেখো রয়েছে লেট। এখানে আমরা দুটি ফর্ম পাচ্ছি, কি কি? লেটার এবং ল্যাটার। এবং সুপারলেটিভে আমরা পাচ্ছি লেটেস্ট এবং লাস্ট। এখানেও অনেকের কনফিউশন হতে পারে, এই সম্বন্ধে আমরা পরবর্তী স্লাইডেই আলোচনা করব, কোনো চিন্তার বিষয় নেই। এরপরে আমরা পাচ্ছি ওল্ড, সেইখানেও আমরা পাচ্ছি দুটি ফর্ম, কি? ওল্ডার এবং এল্ডার। এবং সুপারলেটিভে আমরা পাচ্ছি ওল্ডেস্ট এবং এল্ডেস্ট। তারপরে আমরা পাচ্ছি ফার। ফারেও দেখো আমরা দুটি পাচ্ছি, মানে দুটি ফর্ম পাচ্ছি কম্প্যারেটিভে, যেটা হচ্ছে ফার্দার এবং ফার্দার। আর সুপারলেটিভে আমরা পাচ্ছি ফারদেস্ট এবং ফারদেস্ট। তাহলে আমরা এই যে লেট এবং ওল্ড এই দুটি বিষয় দেখলাম, চলো এইটির সম্পর্কে আমরা পরবর্তী স্লাইডে জেনে নিই, তাহলে তোমাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। এরপর আমরা আগের স্লাইডে দেখলাম যে লেটের দুটি ফর্ম ছিল, কি কি? একটা ছিল লেটার ল্যাটার কম্প্যারেটিভের ক্ষেত্রে এবং লেটেস্ট আর লাস্ট সুপারলেটিভের ক্ষেত্রে। এরপর দেখো আমরা লেটার এবং লেটেস্ট এই দুটি কোন ক্ষেত্রে ব্যবহার করব। যখন আমরা সময়কে বোঝাবো তখন আমরা ব্যবহার করব লেটার এবং লেটেস্ট। যেমন আমরা উদাহরণের দিকে তাকাই, আমি যদি বলি হি কেম হোম লেটার দ্যান ইউজুয়াল, তখন আমি সময়কে বোঝাচ্ছি যে সে যেই সময় বাড়ি ফেরে তার থেকে লেট করে সে বাড়ি ফিরেছে, অর্থাৎ সময়কে বোঝাচ্ছে। এরপরের উদাহরণ যদি আমরা তাকাই তখন আমরা দেখতে পাচ্ছি শি বট দ্য লেটেস্ট ফোন। এখানে লেটেস্ট বলতে যেটা সব থেকে নতুন, এখানেও সময় যেটা এখন রিসেন্টলি আছে সেটা লেটেস্ট বোঝাচ্ছে। লেটেস্ট ফোনটা সে কিনেছে, এখানেও আমরা সময়কে বুঝতে পারছি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেখানে রয়েছে ল্যাটার এবং লাস্ট, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সময়কে বোঝাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা কি বোঝাচ্ছি? সেই ক্ষেত্রে আমরা বোঝাচ্ছি পজিশন। অর্থাৎ উদাহরণের সাহায্যে বুঝে নিই। দেখো এখানে লিখেছি দ্য ল্যাটার পার্ট অফ দ্য স্টোরি ওয়াজ বোরিং। এখানে কিন্তু স্টোরির সময়ের কথা বলা হচ্ছে না, এখানে স্টোরির দুটি ভাগ রয়েছে, একটি প্রথম ভাগ এবং একটি তার পরবর্তী ভাগ। এখানে পরবর্তী ভাগের কথা বলা হয়েছে, সময়ের কথা কিন্তু বলা হয়নি, তাই আমরা ল্যাটার এই অ্যাডজেক্টিভটি ইউজ করছি, এই কম্প্যারেটিভ ফর্মটি ইউজ করছি যে স্টোরির পরবর্তী ভাগ যেটা রয়েছে সেইটা ছিল বোরিং, তাই এখানে ল্যাটার ব্যবহৃত হয়েছে। এবং লাস্টের ক্ষেত্রে যদি আমরা বলি দিস ইজ মাই লাস্ট কুকি, দেখো এখানেও লাস্ট বলতে কিন্তু সময় বোঝাচ্ছে না, আমি বলছি এটা আমার কাছে শেষ কুকি। তাহলে দেখো লাস্ট এই অ্যাডজেক্টিভটি দিয়েও আমরা এখানে একই রকম জিনিস বোঝাচ্ছি, আমরা সময় বোঝাচ্ছি না, আমরা পজিশন বোঝাচ্ছি। তাহলে বোঝা গেছে, এটাই ছিল বেসিক ডিফারেন্স। এটা ভালো করে খেয়াল করে নেবে, তাহলে দেখবে আর কনফিউজড হচ্ছ না।
আমরা কি বললাম যে লেটার এবং লেটেস্টের ক্ষেত্রে আমরা বোঝাচ্ছি সময় এবং ল্যাটার এবং লাস্টের ক্ষেত্রে আমরা বোঝাচ্ছি পজিশন। এটাই বেসিক ডিফারেন্স। এবং এই জন্যই আমি তোমাদের বললাম যে তোমাদের কাছে যদি পিপিটিটা থাকে তাহলে তোমাদের ক্ষেত্রে সেটা হেল্পফুল হবে। তাহলে চলো আমরা পরবর্তীটা দেখে নিই। আচ্ছা, আমরা আগের স্লাইডে দেখো লেটের পরে ওল্ড পেয়েছিলাম, তাই তো? সেখানেও আমরা দুটি কম্প্যারেটিভ ফর্ম এবং দুটি সুপারলেটিভ ফর্ম পেয়েছিলাম। এরপরে সেই কনফিউশনটাই চলো দূর করে নেওয়া যায়। এখানে দেখো আমরা পেয়েছিলাম তো এল্ডার ওল্ডার কম্প্যারেটিভের ক্ষেত্রে এবং এল্ডেস্ট ওল্ডেস্ট সুপারলেটিভের ক্ষেত্রে। এবার আমরা দেখবো এল্ডার এবং এল্ডেস্ট এটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে দেখো লেখা আছে এল্ডার এবং এল্ডেস্ট আর ইউজড ফর পিপল ওনলি। মানে আমরা এল্ডার বা এল্ডেস্ট কেবলমাত্র ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এবং আমরা পরবর্তী জায়গায় দেখছি ওল্ডার এবং ওল্ডেস্ট ক্যান বি ইউজড ফর বোথ পিপল অ্যান্ড থিংস। অর্থাৎ ওল্ডার এবং ওল্ডেস্ট আমরা কেবলমাত্র ব্যক্তির ক্ষেত্রেই নয়, ব্যক্তি এবং বস্তু উভয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারি ওল্ডার এবং ওল্ডেস্ট। তাহলে বোঝা গেল এটা ছিল বেসিক ডিফারেন্স। তাহলে চলো এবার আমরা উদাহরণের দিকে তাকাই। দেখো প্রথম উদাহরণ রয়েছে মাই এল্ডার সিস্টার ইজ এ টিচার। অর্থাৎ আমার বড় বোন সে হচ্ছে একজন টিচার। এখানে আমরা এল্ডার ব্যবহার করেছি কারণ আমি আমার বোনের কথা বলছি, একজন ব্যক্তির কথা বলছি, তাই এল্ডার ব্যবহার করা হয়েছে। এরপরের উদাহরণ দেয়ার এল্ডেস্ট সান লিভস অ্যাব্রড। অর্থাৎ তাদের সবচেয়ে বড় ছেলে বিদেশে থাকে। এখানে দেখো এল্ডেস্ট ব্যবহার করা হয়েছে কারণ সান অর্থাৎ তাদের ছেলে মানে ব্যক্তির কথা বলা হয়েছে, তাই এখানে এল্ডেস্ট ব্যবহার করা হয়েছে। তাহলে বোঝা গেল। এরপর দেখো আমরা যদি ওল্ডার এবং ওল্ডেস্টের এক্সাম্পলের দিকে তাকাই, আমরা পাচ্ছি মাই ব্রাদার ইজ ওল্ডার দ্যান মি। এখানে দেখো আমি আমার ভাইয়ের কথা বলছি যে আমার ভাই আমার চেয়ে বয়সে বড়। তাহলে আমরা এখানে ওল্ডার ব্যবহার করছি কারণ আমরা জানি আমরা ওল্ডার বা ওল্ডেস্ট ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। তারপরের এক্সাম্পলে আমি তোমাদেরকে বললাম যে ওল্ডার এবং ওল্ডেস্ট বস্তুর ক্ষেত্রে ব্যবহার হতে পারে। তাহলে পরের এক্সাম্পলটি ওরকম একটি এক্সাম্পল যেখানে দেখো লেখা রয়েছে দিস ইজ দি ওল্ডেস্ট বিল্ডিং ইন দ্য টাউন। অর্থাৎ বিল্ডিং, এখানে কিন্তু আমি কোনো ব্যক্তির কথা বলছি না, আমি বলছি বস্তুর কথা, যে শহরের মধ্যে এটি সবচেয়ে পুরাতন বিল্ডিং। তাহলে এখানে ব্যবহার করা হয়েছে ওল্ডেস্ট, যেহেতু আমরা বস্তুর ক্ষেত্রেও ওল্ডেস্ট বা ওল্ডার ব্যবহার করতে পারি। তাহলে বোঝা গেছে। এরপর আরেকটি বেসিক ডিফারেন্স হচ্ছে ওল্ডারের পর দেখো আমরা এই যে প্রথম এক্সাম্পলে দ্যান ব্যবহার করেছি, কিন্তু এল্ডারের ক্ষেত্রে আমরা দ্যান ব্যবহার করতে পারবো না। এল্ডারের ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। এখানে দেখো লিখে দিচ্ছি, আমরা এল্ডারের পর ব্যবহার করব টু এবং ওল্ডারের পর আমরা দ্যান ব্যবহার করব। তাহলে বোঝা গেছে। আশা করি আর কোনো রকম কনফিউশন হবে না। তাও যদি কোনো রকম কোনো কনফিউশন হয় তোমরা কমেন্ট সেকশনে সেটি জানাতে পারো, আমরা চেষ্টা করব সেখানে তোমাদের ডাউটগুলি ক্লিয়ার করে দেওয়া। এরপরে চলো আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী স্লাইডে। আচ্ছা, এরপরে আমাদের কিছু খেয়াল করার মতন বিষয় রয়েছে যেগুলি আমাদেরকে মনে রাখতে হবে। কি দেখো, প্রথম বিষয়টি হচ্ছে দ্য কম্প্যারেটিভস অফ ল্যাটিন অ্যাডজেক্টিভস, যেমন কি কি ইনফেরিয়র, জুনিয়র, প্রায়র, সিনিয়র, সুপিরিয়র। এই যে ল্যাটিন অ্যাডজেক্টিভগুলি রয়েছে সেইগুলির পরে আমরা দ্যান ব্যবহার করব না। কি ব্যবহার করব? সেইগুলির ক্ষেত্রে আমরা ব্যবহার করব টু। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। এখানে দেখো একটা এক্সাম্পল রয়েছে, নো স্টুডেন্ট ইজ ইনফেরিয়র টু অ্যানাদার। এখানে দেখো ইনফেরিয়র, এটি আমরা জানলাম যে ল্যাটিন অ্যাডজেক্টিভ, এর সাথে আমরা দ্যান ব্যবহার করব না। এই কম্প্যারেটিভ ফর্মের সাথে আমরা ব্যবহার করব টু, ইনফেরিয়র টু অ্যানাদার। এরপরে আরেকটি এক্সাম্পল রয়েছে, শি ইজ সিনিয়র টু মি ইন র্যাঙ্ক। এইখানেও সিনিয়র পরে আমরা মানে সিনিয়রের পরে আমরা দ্যান ব্যবহার করব না, আমরা ব্যবহার করব টু। তাহলে বোঝা গেল এই যে এখানে ল্যাটিন অ্যাডজেক্টিভগুলি লেখা রয়েছে সেগুলি তোমরা খেয়াল রাখবে যে এই সকল অ্যাডজেক্টিভের পরে দ্যান ব্যবহার করা হয় না, আমরা ব্যবহার করি টু। এরপরে চলো পরের বিষয়টি দেখি। পরবর্তী বিষয় হচ্ছে, দেখো এখানে লেখা রয়েছে when comparing one thing with others of the same group the comparison should exclude the item being compared। অর্থাৎ কি বোঝাতে চাইছে? আচ্ছা দেখো আমরা এক্সাম্পলের দিকে আগে তাকাই, তাহলে বিষয়টা বুঝতে তোমাদের সহজ হবে। দেখো আমি প্রথমে দ্বিতীয় সেন্টেন্সটা তোমাদেরকে বলছি। আমি কি লিখেছি? আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি মেটাল।
এনি মেটালের মধ্যে কি কি আসতে পারে? গোল্ড আসতে পারে, সিলভার আসতে পারে, আবার আয়রনও আসতে পারে। অর্থাৎ আমি কি বলছি এখানে, আয়রন ইজ মোর ইউজফুল দেন গোল্ড, আয়রন ইজ মোর ইউজফুল দেন সিলভার, এবং আয়রন ইজ মোর ইউজফুল দেন আয়রন। মানে ব্যাপারটা হাস্যকর লাগছে না শুনতে? কারণ আয়রনকে আমি আয়রনের সাথে তুলনা করছি, কিন্তু আমরা যদি এই প্রথম সেন্টেন্সটার দিকে তাকাই, আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল। এনি আদার মানে আয়রন বাদ দিয়ে বাকি সকল মেটালের সাথে আমি আয়রনের তুলনা করছি, যে আয়রন বাকি মেটালের তুলনায় ইউজফুল। তাহলে এইখানে আমাদের সেন্সটা কারেক্ট, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সেন্সটা কিন্তু ইনকারেক্ট, কারণ আমরা এটাই বলছি যে আয়রন আয়রনের থেকে বেশি ইউজফুল, কিন্তু প্রথম ক্ষেত্রে আমরা আদার মেটালসগুলোর সাথে আয়রনের তুলনা করছি, যেখানে আয়রনটা এক্সক্লুডেড, আয়রন সেখানে নেই। তাহলে এই বিষয়টি ওখানে লেখা ছিল যে যখন আমরা সমজাতীয় বিষয়ের মধ্যে কম্প্যারিজন করছি, তখন সেই বিষয়টা যেটা কম্পেয়ার করা হচ্ছে সেটি বাদ দিয়ে আমরা বাকি বিষয়ের সাথে তুলনাটা করব। তাহলে বোঝা গেছে? এরপর আমরা চলো পরবর্তী বিষয়ের দিকে তাকাই, যেখানে রয়েছে comparative forms are not used with adjectives that describe shapes, materials, times or extreme degrees like perfect or unique। অর্থাৎ যে সকল অ্যাডজেক্টিভ কোনো শেপ, ম্যাটেরিয়াল, সময় বা এক্সট্রিম ডিগ্রিকে ডেসক্রাইব করে, সেই সকল অ্যাডজেক্টিভের কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হয় না। যেমন আমরা এটা বলতে পারি না যে রাউন্ড, এটাকে আমরা মোর রাউন্ড বলতে পারি না, আমরা মোর স্কোয়ার বলতে পারি না, এগুলি ভুল। ঠিক এরকমই হচ্ছে যে পারফেক্ট, ইউনিক, এটা হচ্ছে এক্সট্রিম ডিগ্রি। আমরা এটা বলতে পারি না যে মোর পারফেক্ট অর মোর ইউনিক, কারণ এটাই এক্সট্রিম, পারফেক্টটাই এক্সট্রিম, ইউনিকটাই এক্সট্রিম, এটার মোর পারফেক্ট বা মোর ইউনিক হয় না। কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা বলার জন্য বলেই থাকি যে মোস্ট পারফেক্ট, কিন্তু এটা সুপারলেটিভ ফর্মটাও ইউজ করা ঠিক নয়, কারণ এটাই এক্সট্রিম ডিগ্রি। কিন্তু আমরা সচরাচর বলেই থাকি যে দিস ইজ দ্য মোস্ট পারফেক্ট স্পেসিমেন আই হ্যাভ সিন, তো সেই ক্ষেত্রে আমরা বলে থাকি, কিন্তু সেটাও ঠিক নয়। তাহলে বোঝা গেল যে যে সকল অ্যাডজেক্টিভ কোনো শেপ, ম্যাটেরিয়াল, সময় বা এক্সট্রিম ডিগ্রিকে ডেসক্রাইব করে, সেই ক্ষেত্রে আমরা তাদের কম্প্যারেটিভ ফর্ম গঠন করতে পারি না, এবং তাদের সুপারলেটিভ ফর্ম গঠন করাটাও ঠিক নয়, যদিও আমরা সেটা করে থাকি। তাহলে বোঝা গেছে? এরপরে চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে। এরপরে আরও কিছু খেয়াল করার মতন বিষয় আছে, যেমন বেশ কিছু অ্যাডজেক্টিভের ইউজগুলো আমাদেরকে কেয়ারফুলি করতে হবে। যেমন এখানে দেখো রয়েছে লিটিল। লিটিল বলতে আমরা কি বুঝছি? নট মাচ। অর্থাৎ কি? এর মধ্যে একটি নেগেটিভ সেন্স রয়েছে। আমরা যখন লিটিলকে বাক্যে ব্যবহার করছি, যেমন এখানে দেওয়া একটি এক্সাম্পল রয়েছে, শি শোড লিটল ইন্টারেস্ট ইন দ্য টপিক। অর্থাৎ আমরা এই বাক্যে একটি নেগেটিভ সেন্স পাচ্ছি, তার ইন্টারেস্ট ছিল না, মানে ছিল কিন্তু অতটাও বেশি ছিল না, তাও একটা নেগেটিভ সেন্স তৈরি করছে। অর্থাৎ আমরা যখন আমরা লিটিলের প্রয়োগ করব, তখন সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ সেন্স পাচ্ছি। এরপর আমরা পাচ্ছি আ লিটল। অর্থাৎ এখানে অর্থ হচ্ছে সাম দো নট মাচ, মানে প্রথম ক্ষেত্রে আমরা পেয়েছিলাম নট মাচ, একটা নেগেটিভ মিনিং, কিন্তু এখানে আমরা পাচ্ছি কিছুটা, কিন্তু অতটাও বেশি নয়। অর্থাৎ এখানে আমরা পজিটিভ মিনিং পাচ্ছি, পুরোপুরি আমরা নেগেটিভ মিনিং পাচ্ছি না, এখানে একটা পজিটিভ মিনিং রয়েছে। এটাই যদি আমরা বাক্যে ব্যবহার করি তাহলে আমরা কিরকম পাবো? দেখো এখানে লেখা রয়েছে হি হ্যাজ আ লিটল নলেজ অফ কম্পিউটার্স। অর্থাৎ তার খুব বেশি না হলেও সামান্য নলেজ আছে কম্পিউটার বিষয়ে। তাহলে এখানে সেন্সটা নেগেটিভ নয়, এখানে সেন্সটা কিন্তু পজিটিভ। এরপর দেখো রয়েছে দ্য লিটল। এখানে কি বোঝাতে চেয়েছে? এখানে বোঝাচ্ছে নট মাচ বাট অল দেয়ার ইজ, মানে খুব বেশি না, কিন্তু যতটা আছে ততটাকেই বোঝাচ্ছে। তাহলে এটা যদি আমরা বাক্যে ব্যবহার করি, এক্ষেত্রেও আমরা পজিটিভ মিনিং পাবো। যেমন আমি যদি বলি দ্য লিটল মানি শি হ্যাড ওয়াজ এনাফ টু বাই ফুড। অর্থাৎ তার কাছে হয়তো বেশি টাকা ছিল না, কিন্তু যতটা ছিল সবটাই এনাফ ছিল খাবার কেনার জন্য। তাই এখানেও কোনো নেগেটিভ সেন্স নেই, এখানেও পজিটিভ সেন্স আছে। অর্থাৎ পুরোটা যদি আমরা সাম আপ করি, আমরা কি পাচ্ছি? লিটিলের একটি নেগেটিভ সেন্স রয়েছে, আ লিটিল এটির পজিটিভ সেন্স রয়েছে, অর্থাৎ মানে সাম দো নট মাচ, এবং দ্য লিটিল এটিরও একটি পজিটিভ সেন্স রয়েছে, যেখানে বলা হচ্ছে নট মাচ বাট অল দেয়ার ইজ। বোঝা গেছে? তাহলে এটা ছিল লিটিল, আ লিটিল এবং দ্য লিটিলের সঠিক ব্যবহার, এটা তোমরা খেয়াল রাখবে। এরপর এরকম আরেকটি বিষয় রয়েছে, কি? দেখো এখানে লেখা রয়েছে ফিউ।
এই অ্যাডজেক্টিভটা কি বলছে? নট মেনি, হার্ডলি এনি, অর্থাৎ বেশি না, অর্থাৎ না বরাবর আর কি। এখানেও তাহলে আমরা একটি নেগেটিভ মিনিং পাচ্ছি, ঠিক আগেরটার মতন। দেখো আমরা যদি সেন্টেন্সে প্রয়োগ করি তাহলে আমরা পাচ্ছি few people understood his idea, অর্থাৎ খুব কম লোকজন, অর্থাৎ যেটাকে আমরা না বরাবর বলতে পারি, তার আইডিয়াটি বুঝেছিল। তাহলে এখানে আমরা পাচ্ছি একটি নেগেটিভ সেন্স, বাক্যের মধ্যে একটা নেগেটিভ সেন্স পাচ্ছি যে না বরাবর মানুষ তার আইডিয়াটি বুঝেছিল। এরপরে আমরা পাচ্ছি a few, এখানে কি সেন্স আছে? দেখো এখানে বলছে some, অর্থাৎ এখানেও আমরা একটি পজিটিভ মিনিং পাচ্ছি, মানে কম কিন্তু তাও কিছু রয়েছে। এটা সেন্টেন্সে প্রয়োগ করলে আমরা কি রকম পাবো? দেখো রয়েছে a few people helped clean the park, তাহলে আমরা বুঝছি যে খুব বেশি লোকজন ছিল না, কিন্তু কিছুজন ছিল যারা হেল্প করেছিল পার্কটি ক্লিন করতে। তাহলে এখানে কোনো নেগেটিভ মিনিং নেই, এখানে একটি পজিটিভ মিনিং আছে। তারপরে কি রয়েছে? দেখো রয়েছে the few, অর্থাৎ not many but all there are, অর্থাৎ বেশি না বাট সেখানে যত ছিল সবটাই, অর্থাৎ এখানেও আমরা একটি পজিটিভ মিনিং পাচ্ছি। যদি আমরা এটা সেন্টেন্সে প্রয়োগ করি তাহলে কিরকম হবে? দেখো আমরা যদি বলি the few friends she had were truly loyal, অর্থাৎ আমাদেরই দেখো আমাদের অনেকেরই হয়তো অনেক বেশি বন্ধু নেই, কিন্তু যে কয়েকজন রয়েছে তারাই হয়তো আমাদের জন্য যথেষ্ট। সেরকমই বলছে দেখো the few friends, মানে তার কাছে হয়তো অনেকজন ছিল না, কিন্তু যতটুকু ছিল তাদের, মানে যতজন ছিল তাদের সবাই ছিল তার প্রতি লয়াল, ট্রুলি লয়াল, অর্থাৎ এই ক্ষেত্রেও আমরা একটি পজিটিভ মিনিং পাচ্ছি, আমরা কোনো নেগেটিভ মিনিং পাচ্ছি না। তাহলে এটাও যদি আমরা সাম আপ করি আমরা পাচ্ছি ফিউ, যেখানে বোঝাবে না বরাবর একটি সংখ্যা এবং সেটার একটি নেগেটিভ মিনিং থাকবে। আ ফিউ যেখানে বলা হবে সাম, অর্থাৎ এটির একটি পজিটিভ মিনিং থাকবে। এবং দ্য ফিউ যেখানে হয়তো বেশি নেই কিন্তু যা আছে তার সবটাকেই বোঝানো হবে। তাহলে বোঝা গেছে এটা ছিল ফিউ, আ ফিউ এবং দ্য ফিউ সঠিক ব্যবহার। তাহলে আজকের মতো আপাতত আমাদের অ্যাডজেক্টিভের ক্লাস এখানেই শেষ। পরবর্তীকালে আমরা আরও ডিটেলসে আলোচনা করব অ্যাডজেক্টিভ নিয়ে আমাদের অ্যাডভান্স কোর্সে। সেটার জন্য স্টে উইথ আস এবং আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড হ্যাপি লার্নিং।